সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছে রাজনৈতিক দলগুলো। এতে যোগ দিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি সহ বিভিন্ন দল ও সংগঠনের প্রতিনিধি। আজই ঠিক হতে পারে ঘোষণাপত্র প্রকাশের দিনক্ষণ। বিকেল ৩টার পর থেকেই ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিকাল ৪টায় শুরু হয় আলোচনা। বিএনপির এক সদস্যের প্রতিনিধি দলে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। জামায়াতের ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এছাড়া গণতন্ত্র মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ অন্যান্য দল ও সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত হয়েছেন। সংলাপে জুলাই ঘোষণাপত্রে কি থাকবে ও তা প্রকাশের দিনক্ষণ নির্ধারণ করা হবে। ২৪ জুলাই বিপ্লবের আহত এবং ক্ষতিগ্রস্তরা রাষ্ট্রীয় পর্যায় থেকে সহায়তা পাচ্ছে, সরকার তাদেরকে গুরুত্ব দিচ্ছে, এটা অত্যন্ত ভালো পদক্ষেপ। একই সাথে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে গত ১.৫ দশকের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও মূল্যায়ন করা, সহযোগিতা করা রাষ্ট্রের পক্ষ থেকে দরকার। ছোট হোক বড় হোক, এই বিন্দু বিন্দু প্রত্যেকটা অবদানকে যেন এই ঘোষণাপত্র স্বীকার করে, মেনে নেয়, অ্যাকনলেজ করে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ যেটা হবে, আমাদের এই অভ্যুত্থানকে ছোট করে দেখা হবে। এই অভ্যুত্থান সবাইকে নিয়ে। ৪টায় শুরু, ৭টার পরে মিটিং, এরপরে কথা বলবে, তার আগে কেউ কথা বলবে না। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছে সেখানে। বিকেল ৪টার কিছু পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই সংলাপটি। তার আগে নির্ধারিত সময়ের আগেই সেখানে বিএনপির এক সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, এবং জামায়াতের ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল, তার নেতৃত্ব দিচ্ছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম মোহাম্মদ পরোয়ার। এছাড়াও আমরা দেখেছি গণতন্ত্র মঞ্চ, গণসংহতি আন্দোলন এবং গণ অধিকার পরিষদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং অন্যান্য যেই অভ্যুত্থানের পক্ষে যারা শক্তি রয়েছেন, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আসলে সবাই এসে উপস্থিত হয়েছেন। আপনি জানেন যে গত ডিসেম্বরের ৩১ তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অভ্যুত্থানের নেতারা মূলত এই ৩১ তারিখে সেটিকে ঘোষণা দেওয়ার চেষ্টা করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তারা প্রকাশ করার চেষ্টা করেছিলেন। সরকারের পক্ষ থেকে আসলে বলা হয় পরবর্তী সময়ে সরকার সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে সেটিকে আসলে ঘোষণা করবে। এরপরে সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলাপ আলোচনা হয়েছে, তবে সবাই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে এই মর্মে একমত হলেও মূলত জুলাই ঘোষণাপত্রের সেখানে কি লিখিত থাকবে, তার কন্টেন্ট কি হবে, তা নিয়ে দলগুলোর মধ্যে এবং বিভিন্ন পক্ষের মধ্যে আসলে মতানৈক্য দেখা দেয়। সেই মতানৈক্য নিরসনে আজকে প্রধান উপদেষ্টা সর্বদলীয় রাজনৈতিক সংলাপের আহ্বান করেছেন এবং তার ডাকে সাড়া দিয়ে বলা চলে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির নেতারা সেখানে উপস্থিত হয়েছেন, প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। তারা সবাই মিলে আসলে আলোচনা করবেন যে এর কন্টেন্ট কি হবে, ঘোষণাপত্রে লিখিত থাকবে কি। এবং এর পাশাপাশি আমরা জানি যে আজকে মোটামুটি বলা চলে যে কবে সেই ঘোষণাপত্রটি পাঠ করা হবে বা প্রকাশ করা হবে সেটিও আসলে দিনক্ষণ ঠিক হতে পারে। এর আগের একটি সংবাদ সম্মেলনে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা মাহফুজ আলম সেই ইঙ্গিত দিয়েছিলেন। তখন তিনি জানিয়েছিলেন বেশ কিছু ব্যাপারে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মতানৈক্য দেখা দিয়েছে, সেটি আসলে নিরসন করে এটির যেটি লিখিত ডকুমেন্ট এবং এই জুলাই গণ অভ্যুত্থানের যে সাংবিধানিক ভিত্তি অথবা যে লিগ্যালিসি, সেটাকে তারা আসলে একটি সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড় করাতে চান। এবং গতকালকেও আসলে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে জানানো হয়েছে যে আসলে এই বিষয়টি নিয়ে সরকারের সকল পক্ষের সঙ্গে মতানৈক্য ভুলে তারা একটা সমঝোতায় পৌঁছাতে চান। তার আলোকে একটা লিখিত আসলে ডকুমেন্ট তারা প্রস্তুত করতে চান, যেটিকে আসলে জুলাই গণ অভ্যুত্থানের প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র হিসেবে তারা প্রকাশ করতে চান। এর আগে ছাত্র জনতার পক্ষ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এটিকে বেঁধে দেওয়া হয়েছিল সময়সীমা, যাতে ১৫ জানুয়ারির মধ্যে সরকার সেটিকে প্রকাশ করে। সেটি আসলে সম্ভব হয়নি, কারণ বিভিন্ন বিষয় নিয়ে নানা পথ ও মতের সঙ্গে আসলে মিল হয়নি, তাদের মতানৈক্য ছিল। সেটিকে নিরসন হবে। এবং আজকে যারা নেতারা যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা, তারা বলছেন যে তারা নিজ নিজ দলের পক্ষে তারা আসলে কিভাবে জুলাই গণ অভ্যুত্থানকে দেখছেন এবং কি কি আসলে সেখানে সন্নিবেশিত করা হবে, তারা তাদের পক্ষ থেকে তাদের যুক্তিতর্ক এবং তাদের পরামর্শ তারা আজকে দিবেন। সেই পরামর্শের আলোকেই তারা এখানে
একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবেন। সেটি বলা হয়েছে 4টা থেকে রাত 7টা পর্যন্ত চলবে সেই সংলাপ। এরপরে আসলে সংলাপ শেষে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং রয়েছে তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে আসলে কবে সেটি ঘোষণা হবে সেটি দিনক্ষণ জানানো হবে। আর যারা ভিতরে সংলাপে অংশ নিয়েছেন তারা বের হওয়ার পরে আসলে জানা যাবে যে তারা ঐক্যমত্যে পৌঁছাতে পারলেন কিনা, অথবা কে আসলে কোন পক্ষ কি ধরনের প্রস্তাবনা তারা দিলেন। এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সর্বশেষ। সরাসরি ছিলাম ফরেন সার্ভিস একাডেমির সামনে। প্রায় 17.5 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। তাকে স্বাগত জানাতে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন হাজারো নেতাকর্মী। কামাল হোসেন এবং সিফাত আল শাহরিয়ারের ছবিতে কামরুজ্জামান মামুনকে নিয়ে আলামিন তুষারের রিপোর্ট। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলা সহ বেশ কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাদখোলা গাড়িতে বেরিয়ে আসেন তিনি। এ সময় নেতাকে স্বাগত জানান আগে থেকে অপেক্ষায় থাকা কর্মী সমর্থকরা। জেলগেটের বেষ্টনী পেরিয়ে তার গাড়ি ঘিরে ফেলেন তারা। আল্লাহর বহুত দয়া যে আমরা এখন মুক্তি লাভ করতেছি এবং আমরা যেন সবাই ভালো থাকি। ওনার এই মুক্তির আগমনকে স্বাগতম জানানোর জন্য আমাদের এই লাখো লাখো মানুষের দল। বিএনপি নেতা বাবরের মুক্তির খবরে এদিন সকাল থেকেই কারাগারের মূল ফটকের সামনে জড়ো হন হাজারো নেতাকর্মী। স্লোগানে মাতিয়ে রাখেন পুরো এলাকা। বিএনপিকে কোণঠাসা করতেই শেখ হাসিনা সরকার বাবরের নামে মিথ্যা মামলা সাজিয়েছিল বলে অভিযোগ নেতাকর্মীদের। বেসিস সরকারের মিথ্যা মামলায় ফরমাসি রায় 18টি বছর উনি জেল কেটেছেন। আজকে তিনি সুবিচার পেয়েছেন। এই নির্যাতনের উল্টা বিচার এই বেসিস সরকার শেখ হাসিনার এই বাংলার মাটিতে তাকেও কারাগারে যেতে হবে। স্বৈরাচারী সরকার, বুট চুর সরকার, কম্বল চুর সরকার, ওই সরকার বিনা দোষে বাবর ভাইকে 17টি বছর কারাগারে রেখেছে। মুক্তির পর গাড়ি বহর নিয়ে বাবর রওনা করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের উদ্দেশ্যে। 2007 সালের 28 মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। বেশ কয়েকটি মামলায় সাজাও হয় তার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় অংশ নিতে আগামী 21 জানুয়ারি সুইজারল্যান্ডে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ব্রিফিংয়ে শেখ হাসিনার ভারতে অবস্থানের সবশেষ স্ট্যাটাসের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে না বলে জানান মুখপাত্র। মাননীয় প্রধান উপদেষ্টা দাভোস সুইজারল্যান্ড সফর করবেন। সফর সঙ্গী হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত এবং এসডিজি বিষয়ক প্রিন্সিপাল কোঅর্ডিনেটর অংশগ্রহণ করবেন। সাবেক প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা এ বিষয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। একই সাথে তার স্ট্যাটাস সম্পর্কেও প্রশ্ন এসেছিল। তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন এটা আসলে ভারত সরকারের বিবেচনাধীন বিষয়। জামায়াতের লক্ষ্মীপুর জেলা শাখার নায়েবে আমির ফয়েজ আহমেদকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে। সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ জমা দেন ফয়েজ আহমেদের বড় ছেলে হাসানুল বান্না। অভিযোগে অন্যদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, র্যাবের সাবেক এডিজি মেজর জেনারেল জিয়াউল আহসানের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী জানান 2013 সালের 13 ডিসেম্বর তাদের বাসায় অভিযান চালায় র্যাব 11। ফয়েজ আহমেদকে ছাদে নিয়ে কয়েক ঘন্টা নির্যাতনের পর গুলি করে হত্যা করা হয়। ফ্যাসিস্ট সরকারের নির্দেশে র্যাব 11 টিম কর্তৃক নৃশংসভাবে 3 তলার ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছিল ডক্টর ফয়েজ আহমেদ, যিনি একজন মানবিক চিকিৎসক ছিলেন এবং তৎকালীন জেলা জামাত ইসলামী নায়েবে আমির ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, তৎকালীন র্যাবের এডিজি মেজর জেনারেল জিয়াউল আহসান এবং যার নেতৃত্বে যে টিমটা অভিযানে গিয়েছিল তারেক সাইদ, র্যাব 11 টিমের কমান্ডার, তার মোট 41 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি। 15.5 বছরে বাংলাদেশ থেকে 26 লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছে বিগত সরকার।
এই টাকা দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। সকালে মাগুরা শহরের নোমানী উদ্যানে জেলা জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শফিকুর রহমান। দীর্ঘদিন পর প্রকাশ্য সমাবেশে ঢল নামে হাজারো নেতাকর্মীদের। আশপাশের জেলা থেকেও অংশ নেন অনেকে। এ সময় জামায়াতের নেতৃত্বে আগামীতে সাম্যের বাংলাদেশ গঠন করা হবে বলে আশ্বাস দেন জামায়াতের আমির। বাংলাদেশের গত 15-15.5 বছরে 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। এই সব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বাংলাদেশে ফেরত আনতে হবে। আহত পঙ্গু ভাই বোনদেরকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্নের সেই সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এতে যদি আরো বছর লাগে অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু লড়াই ছেড়ে দেব না। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে কর্মসূচির বিষয়ে জানান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী 19 জানুয়ারি 2025 রবিবার সকাল 11টায় দিবসটি উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেরে বাংলা নগরস্থ বাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে। আগামী 19 জানুয়ারি 2025 রবিবার বেলা 2টায় রমনাস্থ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দেশে এইচএমপি ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী মারা গেছেন। আক্রান্ত নারী অন্যান্য জটিলতা নিয়ে ভর্তি ছিলেন মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। করোনার মতো ভ্যারিয়েন্ট পরিবর্তন না করায় এইচএমপিভির মহামারী আকার ধারণের সম্ভাবনা নেই বলছেন বিশেষজ্ঞরা। দেশে এইচএমপি ভাইরাসের সংক্রমণ রোধে সীমান্তে সতর্কতা জারির মধ্যেই এক রোগীর মৃত্যুর খবর এলো। বুধবার সন্ধ্যায় মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে মারা যান কিশোরগঞ্জের সানজিদ আক্তার। এদিকে এইচএমপি ভাইরাস নিয়ে জনসচেতনতা তৈরি করতে বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ইমার্জিং ট্রেন্ডস হিউম্যান মেটানিউমো ভাইরাস এ নিউ থ্রেট টু বাংলাদেশ শীর্ষক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, এইচএমপি ভাইরাসে আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনার মতো এই ভাইরাস ভ্যারিয়েন্ট পরিবর্তন না করায় মহামারীর আকার ধারণ করার সম্ভাবনাও নেই। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, অ্যাজমার মতো যাদের জটিল রোগ আছে তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিলে এবং পর্যাপ্ত পরিমাণে তরল ও পুষ্টিকর খাবার খেলে রোগটি ভালো হয়ে যায়। একাধিক রোগে আক্রান্ত ব্যক্তি ছাড়া এই রোগ শনাক্তকরণের জন্য পরীক্ষা করারও প্রয়োজন নেই বলেও জানান স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে আক্রান্ত ব্যক্তিকে ব্যবহার করতে হবে মাস্ক। নতুন ভাইরাস না, করোনা সম্পূর্ণ নতুন ভাইরাস ছিল। নাম্বার 2, ভাইরাসগুলো কিন্তু ক্রমাগত তার চেহারা চেঞ্জ করে করোনা ভাইরাস। এই ভাইরাসটা স্টেবল, এত ফ্রিকোয়েন্ট চেঞ্জ হচ্ছে না। 3 নম্বর হচ্ছে এটা কিন্তু ওইটার মতো ভয়াবহ না, ওইটার মতো আবার ছড়ায়ও না। যাদের আপনার প্রতিরোধ ক্ষমতা কম বা ছোট বাচ্চারা তাদের ক্ষেত্রে এটা বেশি ক্ষতিকারক। যদি কোনো হাঁচি, কাশি, সর্দি বা ব্রঙ্কিওলাইটিস যেগুলো আমরা বলি, নিউমোনিয়া যদি হয়, সেক্ষেত্রে আমাদেরকে সতর্কতা নিতে হবে। এদিকে আক্রান্ত রোগীর মৃত্যুর ঘটনায় দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলন করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেন, ভাইরাসটিতে আক্রান্ত কেউ সাধারণত মারা যায় না। সানজিদ আক্তার এইচএমপিভিতেই মারা গেছেন কিনা তা এখনো সুস্পষ্ট নয়। এইচএমপিভির কারণে মৃত্যু হওয়ার ঘটনাটি বিরল। সুস্থতা, তার ইমিউন স্ট্যাটাস, তার অন্যান্য রোগের উপস্থিতি, এইগুলো নির্ধারণ করে এইচএমপিভি দিয়ে ওই মানুষটি আসলে কতখানি ঝুঁকির মধ্যে আক্রান্ত হবে। এই ভাইরাসের ক্ষেত্রে মাস্ক পরা, বারে বারে হাত ধোয়া, এই দুটো কাজ যদি করা যায়, এটা সংক্রমণের বিস্তার রোধ করবে। কোভিড কালে আমাদের যে প্রস্তুতিটা হয়েছে সেটাকে আমরা রিজুভিনেট করলে, অনফুট করলেই এটা প্রায় সিমিলার হবে বলে আমরা ধারণা করি। শিশু ও বয়স্ক ব্যক্তিদের মধ্যে যারা গুরুতর অসুস্থ অবস্থায় আছেন তাদের ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শিশু এবং বয়স্কদের জন্য বাড়তি ঝুঁকি আছে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মূল সড়কও গ্রাস করে নিচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। নিয়মনীতির তোয়াক্কা না করে মহাসড়কের ইঞ্জিন চালিত গণপরিবহনের সঙ্গে প্রতিযোগিতা করছে রীতিমতো। এতে দুর্ভোগের নগরী হয়ে উঠেছে আরও ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ এ বাহনটি কোনোভাবেই মূল সড়কে চলার যোগ্য নয়। পঙ্গপালের মতো ছড়িয়ে পড়া এসব অটোরিকশাকে দ্রুতই
নীতিমালার মধ্যে আনতে না পারলে যানজটে পুরোপুরি স্থবির হয়ে পড়বে রাজধানী। শরীফ রুবেলের ছবিতে শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। এসব চিত্র কোনো পাড়া মহল্লা বা অলিগলির নয়। রাজধানীর প্রধান প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার রিকশায় মোটর আর ব্যাটারি লাগিয়ে বানানো অটোরিকশা, যা রীতিমতো প্রতিযোগিতা করছে মূল সড়কের ইঞ্জিন চালিত যানবাহনের সঙ্গে। যদিও এ বাহনটি এখনো কাগজে কলমে অবৈধ। শুধুমাত্র গতির ঝড় ছাড়া মূল সড়কের দ্রুতগতির যানবাহনের সঙ্গে চলার মতো কোনো উপকরণই নেই বাহনটির। এতে হরহামেশাই হচ্ছে দুর্ঘটনা। মূল সড়কে দ্রুতগতির যানবাহনের সাথে পাল্লা দিয়ে চলা এ সকল অটোরিকশা কতটা নিরাপদ বা এর কন্ট্রোলিং ক্ষমতায় কতটুকু ঝুঁকিমুক্ত, এ নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে চালকরাই। মেইন সড়কে যদি চলে অ্যাক্সিডেন্ট বেশি হয়, আর মহল্লার ভিতরে চালাইলে অ্যাক্সিডেন্ট কম হয়। প্রতিদিন একটা দুটো অ্যাক্সিডেন্ট আসি। আমাদের হাত ব্রেক, পাও ব্রেক না, তখন গাড়িটা কন্ট্রোল করা একটু রিস্কি হয়ে যায়। এসব অটোরিকশা অলিগলি ছাপিয়ে মূল সড়ক দখল করায় যানজটের নগরী আরো ধীরগতির হয়ে উঠছে বলে অভিযোগ বাস চালকদের। যেমনি মন চায় এমনি গাড়ির ওভারটেক করে যায়, অনেক সময় গাড়ির লগে লাগাই দেয়। একদিন অটো বন্ধ থাকে, তাহলে দেখবেন যে ওই দিন আর রাস্তায় কোনো যানজটই নেই। ডিএমপি বলছে বারবার সতর্ক করার পরও মূল সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে ব্যাটারি চালিত এসব বাহন। এমন স্বেচ্ছাচার অব্যাহত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তাদের। গণপরিবহনের পাশাপাশি এসব ব্যাটারি চালিত রিক্সাগুলো চলে, তাহলে সড়কে তো একটু সমস্যা হচ্ছেই। পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে এই যে অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। অটোরিকশা এখন মহাসড়কের অ্যাটম বোমা উল্লেখ করে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে বাহনটি চিহ্নিত করেছে যাত্রী কল্যাণ সমিতি। আর এই বিশেষজ্ঞর মতে মূল সড়কে চলার পুরোপুরি অযোগ্য এসব অটোরিকশার জন্য করতে হবে নীতিমালা, খুঁজতে হবে বিজ্ঞান ভিত্তিক সমাধান। এইটা একটা ভয়ঙ্কর বোমায় পরিণত হচ্ছে। শুধুমাত্র সে তার চালকের জন্য, তার যাত্রীর জন্য ঝুঁকিপূর্ণ তা নয়, তার সামনে এবং পেছনের গাড়ির জন্য ভয়ঙ্কর। যেভাবে সংখ্যাতাত্ত্বিকভাবে বাড়ছে, এই সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করতেই হবে, এর কোনো বিকল্প নাই। যানবাহন যেটা সড়কে নেমে গেছে, তাদের যদি মডিফিকেশন বা ইমপ্রুভাইজেশন করে কিছুটা যদি নিরাপদ করা যায়, তাহলে ঝুঁকিটা কিছুটা কমে যাবে। ঢাকার রাস্তায় অটোরিকশার সরকারি কোনো হিসেব নেই, তবে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের এক পরিসংখ্যান বলছে 2024 সালেই তা 12 লাখ ছাড়িয়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধ এ বাহনটির যেভাবে বিচরণ বাড়ছে, তাতে দুর্ভোগের নগরী হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ করা না গেলেও অটোরিকশার নীতিমালা তৈরি করে একটি শৃঙ্খলাবদ্ধ করা জরুরি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ীদের আপত্তির মুখে পিছু হটল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। হোটেল রেস্তোরাঁয় আগের মতোই 5% ভ্যাট পুনর্বহাল থাকছে। এ সংক্রান্ত আদেশ জারি হতে পারে আজ কিংবা আগামী রোববার। দ্রুত আদেশ জারি না হলে কঠোর কর্মসূচি পালনের কথা বলেছে রেস্তোরাঁ মালিক সমিতি। রাজস্ব আয় বাড়ানোর সহজ সমাধান হিসেবে 9 জানুয়ারি শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যেখানে সব ধরনের হোটেল রেস্তোরাঁর বিলের ওপর ভ্যাট 1 লাফে 5% থেকে বাড়িয়ে করা হয় 15%। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত মেনে নেয়নি এই খাতের ব্যবসায়ীরা। তাদের তীব্র আপত্তির মুখে বুধবার বর্ধিত ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস দেয় এনবিআর। আর বৃহস্পতিবার আগের মতোই 5% পুনর্বহালের সিদ্ধান্তের কথা জানায়। সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5% ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে এবং সে মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে এবং আমরা আশা করি যে আজকে বা রবিবারের ভিতরেই এসআরও জারির মাধ্যমে পূর্বের অবস্থায় অর্থাৎ 5% ভিএটি হার আরোপ করা হবে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ডের সামনে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করে রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনটির নেতারা জানান, দ্রুত আদেশ জারি না করলে দেশব্যাপী কঠোর কর্মসূচি পালন করা হবে। আমরা এখনো প্রজ্ঞাপন পাই নাই, আর যদি করে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। যদি সরকার 5% প্রজ্ঞাপন রোববারের মধ্যে না দেয়, আমরা সারা বাংলাদেশে একদিনের জন্য স্ট্রাইকে যাব। ভ্যাট না বাড়িয়ে বিভিন্ন খাতে দুর্নীতি বন্ধ করে সরকারকে রাজস্ব বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান এই খাতের ব্যবসায়ীরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।
প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক আগামী 7 দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। দাবি মানা না হলে রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীদের সংগঠন বাপা। বৃহস্পতিবার ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্প খাতে প্রস্তাবিত গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তেরও প্রতিবাদ জানানো হয়। বিকল্প খাবার হিসেবে প্রক্রিয়াজাত পণ্যের চাহিদা ও নির্ভরতা বাড়ছে। বিস্কুট, কেক, সসের মতো এসব নিত্যপণ্যে 5% থেকে বাড়িয়ে 15% ভ্যাট নির্ধারণ করেছে রাজস্ব বোর্ড। জুলাই বিপ্লবের কথা বলা হচ্ছে। বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। ট্যাক্স বাড়লে যেহেতু সরাসরি ইন্ডাস্ট্রি দেয়, আমাদেরকে দ্রব্যমূল্য বাড়াতে হবে। মূল্য যখন বাড়াবো তখন এটা কনজিউমার, এটা কাস্টমার কমতে থাকে। আমাদের একটাই বলার আছে যে এই শিল্পকে বাঁচান, এদেশের মানুষকে বাঁচান। বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক আগামী 7 দিনের মধ্যে প্রত্যাহার করা না হলে রাস্তায় নামার হুঁশিয়ারি দেন খাদ্যপণ্যের ব্যবসায়ীরা। এটা আম জনতার খাবার, বিস্কিট বড়লোকের খাবার না। 90% বিস্কিট উৎপাদিত হয় 5 টাকা, 10 টাকা, 15 টাকা। যখন দাম 20 টাকা হয়, 20 টাকা খাওয়ার মতো বিস্কিটের মানুষ বাংলাদেশে নাই। আজকে যখন 5 টাকা, তখন বিস্কিটের উপর যখন ভ্যাট বাড়াবেন, কালকে থেকে আমি কিন্তু 2টা বিস্কিট কমাই দেব, বিকজ নাহলে কিন্তু আমি সরকারের ভ্যাট দিতে পারবো না। আপনারা যখন এই ভ্যাট ট্যাক্সটা বাড়ালেন, তখন তো স্যার একবারও তো আলাপ করলেন না স্যার, হঠাৎ করে বাড়িয়ে দিলেন। কালকে থেকে কিভাবে ভ্যাটের টাকা শোধ করব? পাশাপাশি শিল্প খাতে প্রস্তাবিত গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন, নতুন করে জ্বালানির দাম বাড়লে পুরো খাত মুখ থুবড়ে পড়বে। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। চড়া সুদ হার, জ্বালানির সংকট, সেই সঙ্গে গ্যাস বিদ্যুতের দাম আবারও বাড়ানোর পায়তারার খবরে কপালে দুশ্চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের। এমন বাস্তবতায় নতুন করে গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান তাদের। তবে দাম বাড়লে উৎপাদন খরচ পণ্যের উপর দিয়েই উঠাতে চাইবেন ব্যবসায়ীরা। এতে উস্কে যাবে মূল্যস্ফীতি, ক্ষতিগ্রস্ত হতে পারে রপ্তানি খাত, মন্তব্য অর্থনীতিবিদের। সাইফুল ইসলামের রিপোর্ট। চাহিদার বিপরীতে দেশে এখন প্রতিদিন গ্যাস সরবরাহে ঘাটতি 100 থেকে 120 কোটি ঘনফুট। ব্যবহৃত গ্যাসের 75% পূরণ হয় দেশি উৎস থেকে, বাকি 25% আমদানি করা হয় এলএনজি থেকে। শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর পর এবার গ্যাসের দাম বাড়ানোর প্রচেষ্টা চলছে। আবাসিকে দাম বাড়ানোর পাশাপাশি শিল্প খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম দ্বিগুণ বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা। এই দাম কার্যকর হলে ব্যবসা বাণিজ্য থমকে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। পর্যায়ক্রমে বাড়ান, তাহলে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলেন, আমাদের বেতন, বোনাস, যা আমাদের শ্রমিকদের জীবন চলার পথে অত্যাবশ্যকীয়, সেটা দিতে গিয়ে ফ্যাক্টরিগুলো অবশ্যই হিমশিম খাবে এবং এই ফ্যাক্টরিগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে অচিরেই বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম হবে। এইরকম প্রাইস আমরা বায়ারদের কাছ থেকে আমরা পাচ্ছি, সেই প্রাইস অনুপাতে আমাদেরকে ওইটা রিকভারি হচ্ছে না। কর বাড়ানোর পাশাপাশি চড়া সুদ হার ব্যবসায়ীদের জন্য এখন বড় চাপ। এর মাঝে জ্বালানির দাম বাড়লে রপ্তানি খাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে নিট রপ্তানিকারকদের সংগঠন পিকেএমইএ। এবারও আমাদের সাথে কোনো আলোচনা করা হয়নি এবং আমাদেরকে বোঝানো হয়নি যে কেন গ্যাস বৃদ্ধিটা তারা করবে। এখন এই পায়তারা আসলে কোথা থেকে আসতেছে সেটা আমাদের জন্য বোঝা মুশকিল, কিন্তু এটা আমাদের কাছে কোনোভাবেই যৌক্তিক মনে হচ্ছে না। ব্যবসার খরচ বাড়লে তা পণ্যের দাম বাড়িয়েই তুলে নিতে চাইবে ব্যবসায়ীরা, ফলে আরেক দফা মূল্যস্ফীতি উস্কে যাবে বলে মন্তব্য অর্থনীতিবিদদের। বছরের মাঝপথে একদিকে 100 পণ্য এবং সেবার ভ্যাট এবং সম্পূরক কর বাড়াচ্ছে, শুল্ক বাড়াচ্ছে, এদিক থেকে যদি গ্যাসের দাম বাড়ে তাহলে অনেকে ব্যবসা ছেড়ে দিবে। আমাদের এক্সপোর্টের একটা ধাক্কা লাগবে, কারণ কম্পিটিশনে তারা আসতে পারবে না। বিনিয়োগ যদি না হয় বিশেষ করে প্রাইভেট সেক্টরে, তাহলে কিন্তু কর্মসংস্থান তৈরি হবে না। শ্রমিক অসন্তোষ ও বেতন ভাতা বাড়ানোর চাপে থাকা শিল্প খাতে নতুন করে জ্বালানির দাম বাড়ার চাপ কর্মসংস্থানেও প্রভাব ফেলতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। থেকে আমদানি করা চিকিৎসা সরঞ্জামে রফতানিকারক দেশ হিসেবে দেখানো হয় জার্মানির নাম। মূল্য তালিকায় দামও ধরা হয় বেশি। এমন অভিযোগ পেয়ে ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারে অভিযান চালিয়েছে দুদক। অভিযানকারীরা জানান, প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তার যোগ সাজশে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো অন্তত 4 কোটি টাকা লোপাট করেছে।
সরকারি বিভিন্ন হাসপাতালে অ্যানাস্থেশিয়া অ্যান্ড ভেন্টিলেটর মেশিনে ব্যবহৃত হয় আইসোফ্লুরেন্ট ভ্যাপোরাইজার। গত কয়েক বছরে 4 শতাধিক চায়না ভ্যাপোরাইজার কিনতে প্রতি পিসে খরচ হয় 60,000 টাকা। অথচ জার্মানির নকল স্টিকার লাগিয়ে খরচ দেখানো হয় 1,25,000 থেকে 4.5 লাখ। অভিযানের সময় সরঞ্জামের রফতানিকারক দেশের ব্যাপারে সঠিক নথি দেখাতে পারেনি কর্তৃপক্ষ। তার বলছে হ্যাঁ আমরা দেখছি প্রোডাক্ট চলে, এটা ওইটা, কিন্তু জার্মান প্রোডাক্ট যেটা চাইছি ওইটাই আমি পাইছি কিনা সে ধরনের কোনো সদুত্তরও কেউ দিতে পারে না, এবং হচ্ছে আপনার তারা কোনো ডকুমেন্টসও দেখাইতে পারে না। এই ধরনের কোনো সার্ভে রিপোর্টও তারা আমাদেরকে বলছে আছে, কিন্তু কোথায় আছে এখনও তারা আমাদের দিতে পারে না। স্টিকারটা যে জিনিসটা আছে সেটা জার্মানি পাওয়া গেছে, এখন প্রশ্ন উঠছে যে চায়না। এটার গুণগত এবং পরিমাণগত মান দেখতে গেলে পরে আমি আমার পক্ষ থেকে বলবো যে আমি জানি আমার শাখা প্রধান তারা সঠিকভাবে দেখছে, আর সব স্টেশনেই তো আর আমাদের যাওয়া সম্ভব হয় না। শেষে পুরো দমে চালু হবে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল। নতুন করে উদ্বোধনের সময় জানিয়েছে সিভিল এভিয়েশন। একই সময় চালু হবে আমদানি ও রফতানি কার্গো। এছাড়া আর্থিক সংকট কাটিয়ে অন্যান্য বিমানবন্দরের কাজও শেষ করার কথা জানান বেবিচক চেয়ারম্যান। বৃহস্পতিবার বেবিচক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত 3য় টার্মিনাল নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় প্রত্যাশিত উদ্বোধন নিয়ে ধোঁয়াশার মধ্যেই নতুন করে পুরোপুরি চালুর সম্ভাব্য মাস হিসেবে 2025 সালের নভেম্বর কিংবা ডিসেম্বর নির্ধারণ করল বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বৃহস্পতিবার বেবিচকের প্রধান কার্যালয়ে বিভিন্ন কার্যক্রম ও 3য় টার্মিনালের অগ্রগতি নিয়ে মিট দ্য প্রেসে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান। বলেন একই সঙ্গে চালু হবে আমদানি ও রপ্তানি কার্গো। জাপানিজ কোম্পানির সাথে আমাদের 22 তারিখ থেকে আমাদের কনসেশন এগ্রিমেন্ট নেগোসিয়েশন শুরু হবে, এবং আমরা খুব দ্রুত এই নেগোসিয়েশনটা শেষ করে আমরা ওদের সাথে অপারেশন এবং মেইনটেনেন্সের কন্ট্যাক্ট করে চলে যেতে পারবো। তাদের সাথে করে আমরা এই কাজটা শুরু করতে চাই নভেম্বরের ভিতরে ইনশাল্লাহ। এই বছরে আমরা অবশ্যই শুরু করবো এটা অ্যাট এনি কস্ট। এখানে এই ব্যাপারে কোনো ধরনের অনুরোধ উপদেশ বা কোনো ধরনের প্রেশার আমরা অ্যাকসেপ্ট করব না। এদিকে আর্থিক সংকটে পড়া দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর সংস্কার ও উন্নয়ন কাজের গতি বাড়ানো হবে বলেও জানান চেয়ারম্যান। বড় বড় প্রজেক্টে কিন্তু ছোট ছোট ভ্যারিয়েশনস সবসময় হয়, তো এই জিনিসটা মাথায় রাখতে তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন ভ্যারিয়েশনসগুলো মিনিমাম থাকে, আমাদের জন্য খরচটা আমরা কমাইতে পারি এবং টাইমলি যেন প্রজেক্টগুলো শেষ করতে পারি, যেটার উপর আমি গুরুত্ব দিচ্ছি। বেবিচকের পর্যবেক্ষণ বিগত সরকারের সময়ে নেয়া ফলপ্রসূ হবে না ও প্রয়োজনীয়তা নেই এমন অনেক প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। ফিলিস্তিনের গাজায় 15 মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। এতে যুদ্ধ বন্ধের সম্ভাবনা দেখা দিয়েছে অবরুদ্ধ অঞ্চলটিতে। উপত্যকাটিতে তেল আবিব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে হামাস। অন্যদিকে চুক্তি নিশ্চিতে সহায়তা করায় বাইডেন ও ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। এর মধ্যেই গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও 62 জন নিহত হয়েছেন। একটি ঘোষণা, উচ্ছ্বাস বিশ্বজুড়ে। একদিকে আনন্দে মেতেছেন যুদ্ধে ক্লান্ত গাজাবাসী, অন্যদিকে স্বজনদের কাছে পাওয়ার আশায় খুশিতে আত্মহারা ইসরায়েলিরা। গাজায় 15 মাস ধরে চলা নজিরবিহীন সহিংসতার পর যুদ্ধবিরতিতে একমত হলো হামাস ও ইসরায়েল। বুধবার কাতারের প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান এই চুক্তি 19 জানুয়ারি থেকে কার্যকর হবে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 6 সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন বন্দীকে মুক্তি দেওয়ার পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গাজায় চলমান যুদ্ধ শেষ করতে কাতার এবং মিশরের যৌথ প্রচেষ্টা সফল হয়েছে। দুপক্ষের সম্মতিতে গাজায় চিরতরে যুদ্ধ বন্ধের পাশাপাশি বন্দীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে গাজায় যুদ্ধ বিধ্বস্তদের জন্য মানবিক সাহায্য পাঠানোরও কথা হয়েছে। যুদ্ধবিরতির ঘোষণার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সংগঠনটির গাজার ভারপ্রাপ্ত প্রধান দাবি করেছেন ইসরায়েলি সেনারা যে উদ্দেশ্যে উপত্যকাটিতে প্রবেশ করেছিল তা পূরণে ব্যর্থ হয়েছে। অন্যদিকে চুক্তি নিশ্চিতে সহায়তা করায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চুক্তিটি বাস্তবায়নের বিষয়ে শতভাগ আশাবাদী ডোনাল্ড ট্রাম্প।
জিম্মিরা দ্রুত নিজ বাড়িতে ফিরবে বলে মন্তব্য করেন তিনি। এদিন এক সংবাদ সম্মেলনে ইসরায়েল হামাস দ্বন্দ্বের ইতি টানার ঘোষণা দেন জো বাইডেন। জানান গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে একজোট হয়ে কাজ করেছেন তারা। During the next 6 weeks, Israel will negotiate the necessary arrangements to get phase 2, which is a permanent end of the war. Let me say it again, a permanent end of the war. But the plan says if negotiations take longer than 6 weeks, the ceasefire will continue as long as the negotiations continue. আজকের মধ্যে 25 আর চট্টগ্রাম পর্ব চলাকালীনই নাকি ক্রিকেটারদের 50% অর্থ বুঝিয়ে দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে, দাবি দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপির। চেক বাউন্সের জন্য দিলেন হাস্যকর যুক্তি। আশ্বাসের প্রেক্ষিতে অনুশীলনে ফিরেছেন ক্রিকেটাররা, তবে সেখানে ছিলেন না পেসার তাসকিন আহমেদ। মাঠের বাইরের চলমান ইস্যুর প্রভাব মাঠে ক্রিকেটারদের পারফরমেন্সে পড়বে কিনা এমন প্রশ্নে ম্যানেজার শোনালেন পেশাদারিত্বের গল্প। আশরাফুল মামুনের ক্যামেরা, চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের রিপোর্ট। পাশাপাশি কাঁধে কাঁধ, তবুও হয়তো একটা দল নয়। টিম স্লোগান হট অ্যান্ড কুল্ড, তবে নেতিবাচক ইস্যুতে দেশের ক্রিকেটে উত্তপ্ত রাজশাহীর মালিক পক্ষের অপেশাদারিত্বে। বুধবার বিসিবি সভাপতির আশ্বাসের প্রেক্ষিতে পরদিন যথাসময়ে অনুশীলনে ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। বিপিএল এর নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেন এতদিন কোনো পেমেন্ট করেননি মালিক পক্ষ? স্ত্রীর গায়ে একটি বুকে একটি বল আঘাত লাগার কারণে সেটা মিরপুর মাঠেই হয়েছিল, তো তিনি দেশের বাইরে গিয়েছিলেন ট্রিটমেন্টের জন্য। আর ঠিক সেই সময় চেকগুলোকে প্লেয়ারদের হাতে তুলে দেওয়া হয়েছিল। তো প্লেয়াররা যখন ড্রপ করে তখন ডিসঅনার হওয়ার কারণই ছিল যে তিনি দেশে ছিলেন না, তাকে কল করে পাওয়া যায়নি। যে আজকের মধ্যে 25% পেমেন্ট ইন ক্যাশ হবে এবং 25% বাকি 50%-এর যেটা 25% থাকে সেটা এই চিটাগং খেলা শেষ হওয়ার আগেই সেটা কমিটমেন্ট করেছেন যে হয়ে যাবে। বাতাসে ফিস ফাঁস, রাজশাহী ম্যানেজমেন্টের অপেক্ষাকৃত দুর্বল দল নির্বাচনের নেপথ্যের অনুঘটক ভিন্ন। এর চাইতেও বড় প্রশ্ন মাঠের বাইরের এই হ্যাপেনিং সংকটের প্রভাবের পর কি মাঠে নিজেদের সর্বোচ্চটা দিতে পারবেন ক্রিকেটাররা? প্লেয়াররা আশ্বস্ত হয়েছেন এবং মানসিক দিক থেকে তারা খুব ভালো অবস্থাতেই আছেন এবং প্রফেশনালদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পারিশ্রমিকটা যখনই পকেটে চলে আসে তখন কিন্তু সবাই কিন্তু ভালো খেলার কিন্তু জিনিসগুলো জেগে ওঠে। বৃহস্পতিবার অনুশীলনে ছিলেন না তাসকিন, তবে ফ্র্যাঞ্চাইজিটির দাবি অভিমান নয়, বরং ইনজুরির কনসার্ন থেকে বিশ্রামে এই টাইগার পেসার। শুক্রবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রাজশাহীর টিকে থাকার ম্যাচ, তবুও বলাই বাহুল্য সেই ম্যাচের ফল ছাপিয়ে পেমেন্ট ইস্যুই বড় হয়ে ধরা দেবে ক্রিকেটারদের মানসিকতায়, যা উত্তরণই হবে মূল চ্যালেঞ্জ। দলের টিম বাসে বড় করে লেখা দুর্বার রাজশাহী, যদিও অন্য দলগুলোর সঙ্গে তুলনা করে ভক্তরা বলে থাকেন দুর্বার নয় বরং দুর্বল রাজশাহী। সেসব বিতর্কে না গিয়ে এবারের বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিতে ক্রিকেটারদের দেনা পাওনা ইস্যুতে যে নেতিবাচক উদাহরণ সৃষ্টি করলো পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি, বিসিবি সভাপতির হস্তক্ষেপে তা আপাতত সমাধান হলেও প্রশ্ন এসেই যায়, বিপিএল এর পেশাদারিত্ব কোথায়? মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর কাণ্ডে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ ঘটনায় নিজেদের দায় মেনে নিচ্ছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম। আইন মেনে আসরের শুরুতেই ব্যাংক গ্যারান্টি নেওয়া থাকলে এ সমস্যা হতো না বলে স্বীকার করেছেন তিনি। আমরা যখন ভালো কিছু করছি সেটার কৃতিত্ব আমাদেরকে সবাই দিচ্ছে, কোনো খারাপ কিছু হলে সেটা দায় আমাদেরকে নিতেই হবে। তো পাশাপাশি এই বছরের বোধহয় একটু আমরা জানি যে সবারই আর্থিকভাবে কিছুটা সমস্যা আছে, সেই কারণেই কিন্তু এই বিপিএলটা যেন কম খরচে সবাই করতে পারে সেদিকে আমাদের একটা দৃষ্টি ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমরা আশা করেছিলাম যে কোনো ফ্র্যাঞ্চাইজি এই ধরনের এই পর্যায়ে যেতে পারে। হ্যাঁ, ব্যাংক গ্যারান্টির যে ব্যাপারটা ছিল সেটা যদি আমরা করতে পারতাম সেটা এক ধরনের নিশ্চয় যে দিতে পারতো, বাট যে কোনো কারণেই হোক সেটা তখন হয়তো করা সম্ভব হয়নি। অবশ্যই দায় আমাদের। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলো যোগ দিলেন বিএনপি জামায়াতের প্রতিনিধি। আজই ঠিক হতে পারে প্রকাশের দিনক্ষণ। 17.5 বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস, মিথ্যা মামলা সাজিয়ে আটকে রাখার অভিযোগ। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়ের।